হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাফিস ডায়েরি। গত এপিসোডে আমরা দেখেছিলাম ঢাকা থেকে বগুড়া পর্যন্ত আমাদের রোড ট্রিপ। আর আজকের এই এপিসোডে আমরা ঘুরে দেখব বগুড়ার কিছু ঐতিহাসিক স্থান। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়েছি বগুড়া ঘুরতে। আজ আমরা লোকাল অটোতে করেই সব জায়গা ঘুরবো। সবগুলো স্থান ঘুরতে আমাদের অটো ভাড়া পড়েছে মাত্র 600 টাকা। চলুন তাহলে আজকের বগুড়া ভ্রমণ শুরু করা যাক। বগুড়া বাংলাদেশ উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জেলা। এই অঞ্চলটি একসময় প্রাচীন তুঙ্গবর্ধন রাজ্যের অংশ ছিল। এখানে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরী মহাস্থান। প্রায় 2000 বছরের বেশি পুরনো এই নগরী একসময় তুঙ্গবর্ধন নামে পরিচিত ছিল এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ইতিহাস, পুরাণ এবং প্রত্নতত্ত্ব সব মিলিয়ে বগুড়া আজও বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আনাফিস ডায়েরিতে স্বাগতম জানাচ্ছি। দিস ইজ আওয়ার সেকেন্ড পার্ট অফ বগুড়া ট্রিপ। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বগুড়ার কিছু ঐতিহাসিক আমাদের আজকের প্রথম গন্তব্য বকুল। এটি বগুড়া শহরের খুব কাছে অবস্থিত। অনেকে মনে করেন এই এলাকাটি প্রাচীন ধর্মীয় ও বসতিপূর্ণ অঞ্চল ছিল। এখানে এখনো কিছু কিছু নিদর্শনের চিহ্ন পাওয়া যায়, যা এই এলাকার প্রাচীন ইতিহাসের সাক্ষ্য দেয়। এই স্থানটি বাঙালি পুরাণের একটি বিখ্যাত কাহিনীর সঙ্গে জড়িত। লোককথা অনুযায়ী লক্ষিন্দর ও বেহুলার বাসরঘর এখানেই ছিল। চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর এখানেই শাসক দেওয়া এবং বেহুলা তার স্বামীর মৃতদেহ নিয়ে ভোলাবাসী দেবালোক পর্যন্ত যায়। এই গল্পটি আজও বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। যাওয়ার ওঠার রাস্তা, সিঁড়ি নেই, উঠা যায়। ওঠো। হ্যাঁ, পারবা? যাও। আসো মা, ওঠো, আস্তে আস্তে ওঠো। ওঠো, তো ইতিহাস দেখতে আসছে। ওদিক দিয়ে ওঠো, কষ্ট কম হবে। এদিক দিয়ে, ওদিক দিয়ে না। আমি তো আমার সাথে আসো। হাই। চারিদিকে সবুজ, সবুজ আর সবুজ। এটা হচ্ছে একেবারে উপরে। এটা কি ঘর? এটাই হচ্ছে বাসর ঘর না? খাও।
পুরোটাই দিয়ে দিলাম মুখে। আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য হলো গোবিন্দ ভিটা। গোবিন্দ ভিটা বগুড়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে আমরা দেখতে পাই প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ, যা আমাদের নিয়ে যায় হাজার বছরের বেশি পেছনের ইতিহাসে। ধারণা করা হয় একসময় এখানে ধর্মীয় বা প্রশাসনিক কোনো স্থাপনা ছিল, এবং খননের সময়ে এখান থেকে পাওয়া গেছে ইটের দেয়াল, ভিত্তি এবং নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব স্পষ্টভাবে প্রমাণ করে। আজ এখানে দাঁড়িয়ে এই ধ্বংসাবশেষগুলো দেখলে সহজেই কল্পনা করা যায় একসময় কতটা সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ ছিল এই জায়গাটি। ইতিহাস প্রেমীদের জন্য গোবিন্দ ভিটা সত্যিই একটি অসাধারণ স্থান। এটি করতোয়া নদী। করতোয়া নদীর পাশেই গোবিন্দ ভিটা। আমাদের পরবর্তী গন্তব্য হলো মহাস্থানগড় জাদুঘর। এই জাদুঘরটির অবস্থান গোবিন্দ ভিটার ঠিক বিপরীত পাশেই। মহাস্থানগড় জাদুঘরের সংযুক্ত রয়েছে মহাস্থানগড় ও আশেপাশের এলাকা থেকে পাওয়া বিভিন্ন সময়ের প্রাচীন মুদ্রা, শিলালিপি, পাথর ও পোড়ামাটির মূর্তি এবং মানুষের দৈনন্দিন ব্যবহারের নানান জিনিসপত্র। এখানে রাখা মূর্তিগুলো মূলত গুপ্ত, পাল ও সেন যুগের, যা প্রমাণ করে এই অঞ্চল একসময় ছিল অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। জাদুঘরে থাকা মূর্তিগুলোর মধ্যে হিন্দু, বৌদ্ধ ধর্মীয় দেবদেবীর মূর্তি এবং বিভিন্ন খোদাই করা শিলালিপি রয়েছে, যেগুলো থেকে তৎকালীন সমাজ, ধর্ম, সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়। এই জাদুঘরটি ঘুরলে মহাস্থানগড়ের ইতিহাস আরও পরিষ্কারভাবে বোঝা যায়, কীভাবে এই প্রাচীন নগরী হাজার বছর ধরে সভ্যতার সাক্ষী হয়ে আছে। দুঃখজনকভাবে জাদুঘরের ভেতরে ছবি ও ভিডিও ধারণের অনুমতি নেই, তবে বিশ্বাস করুন, ইতিহাসপ্রেমীদের জন্য এই জাদুঘর প্রতিটি নিদর্শন নীরবে বলে যায় মহাস্থানগড়ের গৌরবময় গল্প। আজকের ভ্রমণের শেষ গন্তব্যে এসে পৌঁছেছি আমরা, মহাস্থানগড়। মহাস্থানগড় শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি ছিল এক সময়ের একটি সম্পূর্ণ জীবন্ত নগরী। প্রায় 2000 বছর আগে এই এলাকায় মানুষ বসবাস করত পরিকল্পিতভাবে। এখানে ছিল বসতবাড়ি, প্রশাসনিক ভবন, ধর্মীয় উপাসনালয় এবং বাজার ব্যবস্থা। দর্শক, এই প্রাচীন নগরীর সাথে আজকের ভ্রমণ এখানেই শেষ, কিন্তু এর গল্প আমাদের সাথে থেকেই যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আনাফি ডায়েরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আগামী এপিসোডে আমরা আপনাদের নিয়ে যাব মোমাইন রিসর্টে। সেখানে দেখাবো রিসর্টের পরিবেশ, রুম, খাবার এবং সব ধরনের সুবিধা। তাই পরের এপিসোড মিস করবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।